এই হচ্ছে সেই মহাকুম্ভের পুণ্যক্ষেত্র সঙ্গম। বাস আমাদের এইরকম জায়গায় নামালো, এখান থেকে সঙ্গম 3 কিলোমিটার, প্রচণ্ড জ্যাম, তাই এইখানেই নেমে গেলাম। আর এইরকম বাস আছে দেখো ছোট ছোট, তোমরা অটো টোটোয় আসলেও কিন্তু এতটাই আসতে পারবে। যদি রাস্তা খালি থাকে তাহলে কিন্তু আড়াইল ঘাট অবধি পৌঁছানো যায়। কত মানুষের ভিড় দেখো এই মহাকুম্ভে পূর্ণ স্নানের জন্য। প্রয়াগরাজ সমস্ত হিন্দু সনাতন ধর্মের এক পূর্ণ মিলন ক্ষেত্র এই প্রয়াগরাজ। আর আজকে আমরা যাব কলকাতা থেকে প্রয়াগরাজ মহাকুম্ভে সামিল হতে। প্রতি 12 বছর অন্তর হয় প্রয়াগরাজে কুম্ভ মেলা, এবং 12টা কুম্ভ মেলার পর হয় 144 বছরে একবার মহাকুম্ভ। আর 2025-এ কিন্তু সেই মহাকুম্ভই অনুষ্ঠিত হচ্ছে এলাহাবাদের প্রয়াগরাজে। আজকে আমরা যাব কলকাতা থেকে প্রয়াগরাজ। চলে এসেছি কলকাতা রেলওয়ে স্টেশনে। কোনো ট্রেনের টিকিট কিন্তু পাইনি, এসি তো ছেড়েই দাও, স্লিপারেও টিকিট হয়নি, তৎকাল টিকিট হয়নি, প্রিমিয়াম তৎকাল টিকিট হয়নি, এতটাই প্রেশার। আর জানুয়ারি মাসের 13 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 26 তারিখ অবধি কিন্তু চলবে এই মহাকুম্ভ। যেহেতু কোটি কোটি মানুষের সমাগম এই মহাকুম্ভে, কারণ পরের যে মহাকুম্ভ হবে 144 বছর পর, আমরা কেউই বেঁচে থাকবো না, তাই কোটি কোটি লোকের মতো আমিও কিন্তু পুণ্যলাভের আশায় ছুটে যাচ্ছি প্রয়াগরাজের কুম্ভ মেলায়। দেখা যাক কেমন কি এক্সপিরিয়েন্স হয়। প্রচুর ভিড় হবে, কারণ কোনো ট্রেনের টিকিট পাইনি, জেনারেলে যেতে হবে, কিন্তু বাবার যখন ডাক আসে তখন তো সাড়া দিতেই হয়। দেখা যাক কেমন আজকে আমার এক্সপিরিয়েন্স থাকে। আর তোমরাও কলকাতা থেকে প্রয়াগরাজ এবং প্রয়াগরাজের মেলার সমস্ত ইনফরমেশান কিন্তু পাবে। জানি অনেক ভিডিও হয়তো তোমরা দেখেছো, কিন্তু আমি আমার মতো করে প্রেজেন্ট করব। তার থেকেও বড় কথা, পুণ্যলাভের আশা কি ছেড়ে দিলে হয়? ভিডিও তো সবসময় থাকবে, কিন্তু এই সময়টা হয়তো আর ফিরে আসবে না। চলো দেখা যাক আমার এক্সপিরিয়েন্স কেমন হয়। আজকে প্রথমবার জেনারেলে আমি জার্নি করব কলকাতা থেকে। আমার ট্রেন মানে কলকাতা স্টেশন থেকে, নর্মালি কিন্তু প্রয়াগরাজ যাওয়ার জন্য হাওড়া, শিয়ালদা এবং কলকাতা থেকে প্রচুর ট্রেন আছে, রাতের ট্রেন, সকালের ট্রেন। তোমরা কিন্তু তোমাদের মতো করে টিকিট চুজ করতে পারো যদি টিকিট অ্যাভেলেবেল থাকে। প্রচুর তোমাদের ট্রাই করতে হবে, কারণ আমি কোনো জায়গার টিকিট পাইনি। এত জায়গায় ঘুরি, বাট এইখানে প্রয়াগরাজ যাওয়ার জন্য কিন্তু কোনো টিকিট কনফার্ম হয়নি। সেটা নর্মাল ওয়েটিং তো রয়েই গেছে, তার থেকেও বড় কথা তৎকাল, প্রিমিয়াম তৎকাল কোনো কিচ্ছু কাজে লাগেনি। নর্মালি কিন্তু হাওড়া স্টেশন থেকে প্রচুর ট্রেন আছে এই প্রয়াগরাজ যাওয়ার। তোমরা যদি ডাইরেক্ট টিকিট না পাও তাহলে কিন্তু ব্রেক করেও চেষ্টা করতে পারো, পাটনা হয়ে অথবা দীনদয়াল উপাধ্যায় হয়ে অথবা বারাণসী হয়ে। বারাণসী থেকে কিন্তু মোটামুটি 130 কিলোমিটার মতো সঙ্গম, মানে প্রয়াগরাজের সঙ্গম, ওখান থেকে গাড়ি, বাস সব কিছুই তোমরা পেয়ে যাবে। বাট আজকে আমি সমস্ত উপায় কাজে লাগিয়ে নিয়েছি, কোনোটাই কোনো কাজে লাগেনি। 25শে জানুয়ারি আমি জার্নি করছি আজকে, কালকে 26শে জানুয়ারি, হয়তো শনি রোববারের জন্য আরও ভিড়টা বেশি। আজকে আমরা জার্নি করব ট্রেন নাম্বার 13151 কলকাতা জম্মু তাওয়ি এক্সপ্রেসে, যেটা এভরিডে 11টা 45-এ কলকাতা স্টেশন থেকে ছাড়ে, এবং আজকে মাঝরাত 1:30 নাগাদ আমরা নামবো দীনদয়াল উপাধ্যায় জাংশন। এবার এই ট্রেনটা নেওয়ার কারণ অথবা দীনদয়াল উপাধ্যায় জাংশন নেওয়ার কারণ হচ্ছে এই ট্রেনটা ডাইরেক্ট কিন্তু প্রয়াগরাজ যায় না এবং দিল্লি হয়েও যায় না, তাই এই ট্রেনটা একটু ফাঁকা থাকার চান্স আছে। জানি না কতটা কি থাকবে, কারণ হাওড়া থেকে বা শিয়ালদা থেকে যে ডাইরেক্ট প্রয়াগরাজের ট্রেন আছে সেগুলোতে কিন্তু ভিড় হওয়ার চান্স বেশি, কারণ সবাই ডাইরেক্ট ট্রেনই নেবে, তাই ভিড়টা বেশি হবে। এবার দেখা যাক কেমন কি এক্সপিরিয়েন্স হয়। অনেক হল্ট, আর দীনদয়াল উপাধ্যায় জাংশন পৌঁছে গেলে আমরা কিন্তু সেখান থেকে 2.5-3 ঘন্টা বা 3.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব প্রয়াগরাজ জাংশন, কারণ সেখান থেকে অ্যাভেলেবেল ট্রেন আছে। এই হচ্ছে কলকাতা রেলওয়ে স্টেশন, আর এইটা কিন্তু ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশন, কারণ এখান থেকে বাংলাদেশের ট্রেন ছাড়ে। আর এই স্টেশন থেকেই আজকে আমাদের জার্নি স্টার্ট হবে। এই স্টেশনে কিন্তু পার্কিং থেকে শুরু করে সমস্ত সুবিধা আছে, এক্সিকিউটিভ লাউঞ্জ, ওয়েটিং রুম। এখন এখান থেকে আমায় জেনারেল টিকিট নিতে হবে, জানি না কপালে কি আছে, বেরিয়ে তো পড়েছি। কলকাতা থেকে একদম প্রয়াগরাজ অব্দি টিকিট 250 টাকা নিল, আর সুপারফাস্ট টিকিট নিয়েছি, তাহলে ওইখান থেকে আমি সুপারফাস্ট ট্রেনে উঠে যেতে পারবো। এই দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন নাম্বার 13151 কলকাতা জম্মু তাওয়ি ডেলি এক্সপ্রেস, আর এই ট্রেন 11টা 45-এ কলকাতা স্টেশন থেকে ছাড়বে। এই ট্রেনে কিন্তু তোমরা স্লিপার, জেনারেল, থার্ড এসি, সেকেন্ড এসি সবই পেয়ে যাবে। আর এই ট্রেনেই কিছুদিন বাদে, মানে কয়েকদিন পরেই এখান থেকে ফিরে আমার জার্নি আছে থার্ড এসিতে। গেস করো কোথায় যেতে চলেছি। বাকি চলো যাওয়া যাক। একদম সামনের দিকে হচ্ছে জেনারেল, যখন জম্মু তাওয়ির দিকে যাবে, আর ব্যাক করার সময় হচ্ছে পেছন দিকে জেনারেল। 4টে টোটাল জেনারেল আছে। এখন সামনের দিকে যাচ্ছি, দেখি কতটা কি ভিড় আছে না আছে। আর যদি টিটির সাথে অ্যাডজাস্ট করে কোনো স্লিপার বা এসির টিকিট পেয়ে যাই তাহলে তো ভালো কথা, সেটা পরবর্তী
কথা, দেখা যাক এখন কি হয়। চলে এসেছি একদম ট্রেনের সামনে। এখানে 4টে জেনারেল বগি আছে, আর ভিড় কিন্তু সেই রকম নেই, দেখতে পাচ্ছ এই যে এইটুকুই ভিড় আছে, এইখানে শেষ। আমি একদম বর্তমানে লাস্টে। আর এই ট্রেনে কিন্তু তোমরা যদি কলকাতা থেকে জেনারেলে বোর্ড করো তাহলে জায়গা পেয়ে যাবে। ঘড়িতে সময় এখন 10:30 মতো, আর জেনারেলের সমস্ত আর কি গেট খুলে দিয়েছে, পুরো ট্রেন ফাঁকা। 4টে কম্পার্টমেন্ট যেহেতু আছে কোনো রকম অসুবিধা হবে না। আমিও সুন্দর জানলার ধারে সিট পেয়ে গেছি। এবার পরবর্তী কতটা ভরবে সেটা জানি না। আর দেখো এখনও প্রচুর খালি আছে, মানে তোমরা যদি কলকাতা থেকে এই ট্রেনে বোর্ড করো তাহলে কিন্তু আরামসে সিট পেয়ে যাবে, সেটা তোমরা যেখানেই যাও না কেন। দেখো এইদিকে পুরো ট্রেন এখনও এইরকম ফাঁকা। আর এই দিকে আছে বেসিন, এইখানে ওয়াশরুম। জেনারেলে আলাদা করে কিচ্ছু দেখানোর নেই। জানি না কতটা কি জার্নি করতে পারবো বা কতটা তোমাদের ভিডিও দেখাতে পারবো, কারণ পরবর্তীতে ভিড় হতেও পারে। বাট সিট পেয়ে গেছি, এটাই বড় কথা। পৌঁছে তো যাই আগে প্রয়াগরাজ। এইরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, আর এই দিকে বেসিন, আর এই সাইডে ওয়াশরুম। মোটামুটি এখনও অবধি পরিষ্কার পরিচ্ছন্নই, জলও আছে, অসুবিধা নেই। চলো, আমি এইরকম একটা সিট পেয়েছি সাইডের। বেশ ট্রেন ফাঁকা আছে একদম। কিন্তু নির্দিষ্ট সময়ে 11:45-এ ট্রেন আমাদের ছেড়ে দিল কলকাতা থেকে জম্মু তাবির উদ্দেশ্যে। আমরা যাব দীনদয়াল উপাধ্যায়, মোটামুটি 1:30 নাগাদ পৌঁছে যাব রাতে। নর্মালি কিন্তু জম্মু তাবি এক্সপ্রেসের প্রচুর হল্ট আছে, মানে জম্মু অবধি যারা যাবে তাদের জন্য বলছি। আর পরবর্তী হল্ট দক্ষিণেশ্বর থাকার কথা ছিল, বাট ট্রেন আজকে ডাইভার্ট আছে। ট্রেন যাবে কিন্তু নৈহাটি হয়ে ব্যান্ডেল রুটে, দেন বর্ধমান। তো তার জন্যই আজকে কিন্তু আমাদের নর্মাল যে রুট আছে সেই রুটে ট্রেন যাবে না, কারণ বালি ব্রিজে কাজ হচ্ছে। আর এইদিকে কলকাতার লোকাল ট্রেন, দুদিনের জন্য কলকাতাকে বাই বাই করে চললাম প্রয়াগরাজ। ট্রেন কিন্তু এখনো অবধি খালি আছে, ওয়াশরুমেও আসা যাচ্ছে, কোনো রকম অসুবিধা নেই। আর ওয়াশরুমও কিন্তু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। ট্রেন দাঁড়িয়েছিল নৈহাটিতে, তার কারণ নর্মালি যে এই ট্রেনের রুট থাকে সেটা হচ্ছে দক্ষিণেশ্বর থেকে বোর্ড করতে পারবে, তারপর কামারকুণ্ডু, দেন বর্ধমান। যেহেতু ট্রেন ডাইভার্ট করা আছে বালি ব্রিজের কাজের জন্য, তার জন্য নৈহাটিতে দাঁড়িয়েছে, এবং পরবর্তী হল্ট আমাদের আসছে বর্ধমান। ট্রেন প্রায় 1.5 ঘন্টা লেটে এসে পৌঁছে গেল বর্ধমান। এইখান থেকে ট্রেন হয়তো একটু ভরে যাবে, এখনো খালি আছে।
সময় এখন ঘড়িতে রাত 1:10। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম দীনদয়াল উপাধ্যায় জাংশন। এই যে জার্নিটা জেনারেলে ছিল খুব যে সোজা ছিল সেটা নয়, বাট তোমরা যারা বসে যাবে সিটে জেনারেলে মানে কলকাতা স্টেশন থেকে তাদের অতটা কিন্তু অসুবিধা হবে না। মোটামুটি গোয়ার পর থেকে আর ভিডিও করতেও পারিনি কারণ প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো, যেটা বোঝা যাচ্ছিল যে কুম্ভ মেলার জন্যই। এবার আমরা এখন পৌঁছে গেছি দীনদয়াল উপাধ্যায় জাংশন। আর তোমরা যদি ভায়া যেতে চাও বা ব্রেক করে যেতে চাও দীনদয়াল উপাধ্যায় জাংশন বা বারাণসী হয়ে প্রয়াগরাজ পৌঁছাবে, তাহলে কিন্তু এই ট্রেনটা তোমাদের জন্য ভালো হবে, কলকাতা জ্যাট এক্সপ্রেস, কারণ এই ট্রেন ডেলি চলে আর তার সঙ্গে মোটামুটি অন টাইম থাকে। এখন আমাদের দীনদয়াল উপাধ্যায় জাংশন থেকে যেতে হবে প্রয়াগরাজ, প্রয়াগরাজ জংশন, প্রয়াগরাজ চৌকি আর প্রয়াগরাজ রামবাগ। এই তিনটে স্টেশন আছে যেখান থেকে সরাসরি আর কি ট্রেনে করে তোমরা পৌঁছে যেতে পারবে প্রয়াগরাজ সঙ্গমে। বাকি দেখা যাক কোন ট্রেন আসে, পরপর ট্রেন আছে মোটামুটি, যেই ট্রেনে অ্যাভেলেবেল পাবো বা ঠিকঠাক উঠতে পারবো সেই ট্রেনেই যাবো। আর তোমরা যারা বারাণসী থেকে যাবে তারা কিন্তু সকালে বাস সার্ভিসও নিতে পারো। এই হচ্ছে দীনদয়াল উপাধ্যায় জাংশন। ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে কলকাতা জম্মুতাবি এক্সপ্রেস। আর ট্রেনের জার্নি মোটামুটি ঠিকই ছিল। আর দীনদয়াল উপাধ্যায় এসে কিন্তু পুরো ট্রেন ফাঁকা হয়ে গেছে, বারাণসীতে আরও ফাঁকা হয়ে যাবে। আর রাত্রিবেলাও কিন্তু বেশ জমজমাট এই দীনদয়াল উপাধ্যায় জাংশন। দীনদয়াল উপাধ্যায় জাংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে উত্তর সম্পর্ক্রান্তি এক্সপ্রেস। এই ট্রেন প্রয়াগরাজ যাবে। আর এইখানে যা ভিড় জেনারেলে, আমি জানি না উঠতে পারবো নাকি। যদি উঠতে না পারি তাহলে পরের ট্রেন আছে আরও। আর সকালে 4টের সময় এখান থেকে একটা লোকাল মেমুও আছে, যদি একান্ত উঠতে না পারি তাহলে মেমু ধরে যাবো। যা ভিড় আছে মনে হয় না উঠতে পারবো, প্রচুর ভিড় ট্রেনে। জেনারেল আর স্লিপার তো ছেড়েই দাও, এইদিকে এসির অবস্থা দেখো, কোনো কোচ খোলা ছিল না, একটা খোলা আছে। এসি পুরো প্যাকড আপ এই ট্রেনে। ট্রেন ঢুকছে এখন দানাপুর পুনে সুপারফাস্ট এক্সপ্রেস। দেখা যাক এই ট্রেনে ওঠা যায় নাকি, অনেকটাই হালকা এই ট্রেন। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 5টা আর পৌঁছে গেলাম প্রয়াগরাজ চৌকি রেলওয়ে স্টেশন। দীনদয়াল উপাধ্যায় জাংশন থেকে আমরা কিন্তু নিয়েছিলাম দানাপুর পুনে সুপারফাস্ট এক্সপ্রেস, আর রাইট টাইমে কিন্তু পৌঁছে গেছি প্রয়াগরাজ চৌকি রেলওয়ে স্টেশন। আর কলকাতা থেকে এই যে প্রয়াগরাজ অবধি জার্নি, এটা কিন্তু জেনারেল ক্লাসে সত্যিকারের অতটাও ইজি ছিল না, বেশ কষ্টকরই। কিন্তু হ্যাঁ, আসতে হবে যখন, আর কোনো উপায় নেই, ট্রেনের টিকিটও পাওয়া যায়নি। তো মোটামুটি একটা আইডিয়া তোমাদের দিলাম। সত্যিই কষ্ট হবে, ভিড় থাকে। গয়ার পর থেকে ট্রেনের অবস্থা খুব খারাপ ছিল। দীনদয়াল উপাধ্যায় থেকে একটা ট্রেন ছেড়েছি, বাট এই ট্রেনটা পেয়েছি, কিন্তু এই ট্রেনটা এভরিডে চলে না। তাই তোমরা একটুখানি দেখে নেবে যে কোন ট্রেন মোটামুটি ফাঁকা হয়। পরপর ট্রেন আছে দীনদয়াল উপাধ্যায় জাংশন থেকে। এবার চলো প্রয়াগরাজ স্টেশনের বাইরে বেরোনো যাক। বাইরে বেরিয়ে অটো টোটো সবকিছুই পাবো সঙ্গম স্থল অব্দি যাওয়ার জন্য। তোমরা যেই স্টেশনেই নামো না কেন, সেটা প্রয়াগরাজ জংশন অথবা প্রয়াগরাজ চৌকি, নর্মালি যেই দিক থেকে সবাই বেরোচ্ছে এই ওভারব্রিজ দিয়ে কিন্তু আমাদের বেরোতে হবে স্টেশনের বাইরে। প্রচুর ভিড় আছে আর ট্রেনও ছেড়ে দিল। এই ট্রেনেই আমরা এলাম দীনদয়াল উপাধ্যায় থেকে প্রয়াগরাজ অবধি। পৌঁছে গেলাম আমরা প্রয়াগরাজ রেলওয়ে স্টেশন। এইবার তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখি যেইগুলো এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের এই ইনফরমেশনগুলো দরকার।
স্টেশন থেকে বেরিয়ে তোমাদের পৌঁছাতে হবে সঙ্গম স্থল, যেইখানে গঙ্গা, যমুনা এবং অন্তঃসলীলায় সরস্বতী নদীর মিলনস্থল। আর সেই পূর্ণ ভূমিতেই কিন্তু কুম্ভ মেলা আয়োজিত হয়। আর এই বছর মহাকুম্ভ আয়োজিত হয়েছে প্রয়াগরাজের সেই মিলনস্থলেই। প্রয়াগরাজ স্টেশন থেকে সঙ্গম স্থল প্রায় 9 কিলোমিটার। তোমরা কিন্তু অটো টোটো সবকিছুই পেয়ে যাবে। স্টেশন থেকে কিছুটা এগিয়ে তোমাদের যেতে হবে। অটো টোটো ধরার জন্য কত কি ভাড়া আছে না আছে সবটাই তোমাদের বলছি। আর এইখানে এসে তোমরা যদি হোটেল নিতে চাও সেই ব্যবস্থাও কিন্তু আছে স্টেশনের আশেপাশে, অথবা তোমরা সঙ্গম স্থলের আশেপাশে কিছু অস্থায়ী টেন্ট করা হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে, সেই টেন্টেও থাকতে পারো। এবং সিভিল রোডে বিভিন্ন জায়গায় হোটেল আছে। ভাড়া মোটামুটি তোমরা যদি গ্রুপে থাকো 1500 থেকে শুরু হয়ে যায়, কটেজের ভাড়া বলছি, মানে টেন্ট যেগুলো। আর হোটেল নিতে গেলে 3500-4000 টাকা, এবং মহাস্নানের দিনগুলোতে কিন্তু আরও বেশি হয়ে যায়। স্টেশন থেকে কিছুটা হেঁটে আসলাম, এইখানে অটো টোটো আছে, সারা রাত চলে। এইখান থেকেই কিন্তু তোমরা অটো টোটো শেয়ারে নিয়ে চলে যেতে পারবে সঙ্গম স্থল। চাইলে রিজার্ভও করতে পারো, কত কি খরচা সবটাই তোমাদের বলবো। এইবার তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। জানুয়ারি মাসের 13 তারিখে শুরু হয়েছে এই মহাকুম্ভ মেলা প্রয়াগরাজে, চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। তোমরা যে কোনো দিন এইখানে আসতে পারো। নর্মাল দিনে তোমরা যদি আসো তখন কিন্তু এই অটো বা টোটো সরাসরি সঙ্গমস্থলে পৌঁছে যাবে, তোমাদের কিন্তু হাঁটতে হবে না। বাট তোমরা যদি মহাস্নানের দিনগুলো দেখে আসো অথবা মহাস্নানের দিনের আগে পরে আসো, তখন কিন্তু সরাসরি অটো বা টোটো সঙ্গমস্থলে যাবে না, তোমাদের অনেকটা হাঁটতে হবে, কারণ প্রচুর ভিড় হয় এখানে। এই জিনিসগুলো কিন্তু একটু মাথায় রাখবে। আর নর্মালি যে হোটেল ভাড়া, মানে এত বেশি, আমি এখানে জিজ্ঞাসা করছিলাম, বর্তমানে বলছে মিনিমাম হোটেল ভাড়া 5000 টাকা। আর অবশ্যই কিন্তু আগে থেকে বুক করে আসবে। তোমরা চাইলে টেন্টেও থাকতে পারো, গভর্নমেন্টের অস্থায়ী টেন্ট আছে বিভিন্ন, সেই টেন্টে তোমরা চাইলে থাকতে পারবে। চলে আসলাম আমরা কিন্তু একদম মেন রোডে। এইখান থেকেই তোমরা বাস, অটো, টোটো সমস্ত কিছুই পেয়ে যাবে। এইদিকে হচ্ছে প্রয়াগরাজ চৌকি রেলওয়ে স্টেশন। কত মানুষ এসছে দেখো, পরপর ট্রেন আসছে বিভিন্ন জায়গা থেকে। আর এখনও কিন্তু ভোরের আলো ফোটেনি, বাট আশেপাশে খাবার দাবার থেকে শুরু করে গাড়ি ঘোড়া সব কিছুই কিন্তু আছে। আর বিভিন্ন জায়গায় পুলিশ আধিকারিকরা আছে, পুলিশের ক্যাম্প আছে, সেইখান থেকেই কিন্তু তোমরা যে কোনো ইনফরমেশন কালেক্ট করতে পারো। আর দেখো সবাইকে সঙ্গম সঙ্গম বলে ডাকছে। আজকে যেহেতু নর্মাল ডেট, তাই সঙ্গম অবধি কিন্তু এই গাড়ি যাবে। বেরিয়ে কিন্তু এইরকম বাস পেয়ে গেলাম। বাসে করে গেলে 20 টাকা সঙ্গম। আর তোমরা যদি টোটো বা অটোতে যাও 50 টাকা করে শেয়ারে, আর যদি রিজার্ভে যাও 150 টাকা। আর বাস কিন্তু মোটামুটি অ্যাভেলেবেলই থাকে, আর তার সঙ্গে টোটো অটোও আছে, কোনো রকম অসুবিধা নেই। মানে থাকা, খাওয়া বা যানবাহন নিয়ে কোনো রকম কিন্তু অসুবিধা হবে না। শুধু ট্রেনটাই এখন প্রবলেম, প্রচণ্ড ভিড়, টিকিটও পাওয়া যাচ্ছে না। বাস পুরো ফাঁকা দেখো। আর কিছু কথা তোমাদের বলে রাখি, এইখানে এসে কিন্তু কাউকে সেরকমভাবে কিছু জিজ্ঞাসা করবে না। যদি তোমাদের কোনো কিছু দরকার হয়, অবশ্যই পুলিশ আধিকারিকরা আছে, তাদের সঙ্গে কথা বলতে পারো। বা বিভিন্ন জায়গায় ক্যাম্প করা আছে পুলিশের, সেইখানেও তোমরা সাহায্য নিতে পারো তোমাদের যদি কোনো ইনফরমেশান কালেক্ট করতে হয়। আর অবশ্যই কিন্তু তোমাদের সাথে যদি বাচ্চারা থাকে, তাদের সঙ্গে একটা চিটের মধ্যে লিখে দেবে নাম, ঠিকানা, ফোন নাম্বার, কারণ এইগুলো খুব দরকার। প্রচণ্ড ভিড় হয় এখানে, আর চারিদিকে অসাধু লোকের তো অভাব নেই, তাই সাবধানে থাকতেই হয়। সেই ইনফরমেশানটাই তোমাদের একবার শেয়ার করলাম, কারণ এইখানে প্রচুর জায়গাতে বিভিন্ন রকমের স্ক্যাম হয়, সেগুলো থেকে অবশ্যই সাবধানে থাকবে। বাস আমাদের এইরকম জায়গায় নামালো, এখান থেকে সঙ্গম 3 কিলোমিটার, প্রচণ্ড জ্যাম, তাই এইখানেই নেমে গেলাম। আর এইরকম বাস আছে দেখো ছোট ছোট। তোমরা অটো টোটোয় আসলেও কিন্তু এতটাই আসতে পারবে। যদি রাস্তা খালি থাকে তাহলে কিন্তু আড়াইল ঘাট অবধি পৌঁছানো যায়। এইখান থেকে মাত্র 3 কিলোমিটার সঙ্গম। ঘড়িতে সময় এখন সকাল 7টা, ভোরের আলো ফুটে গেছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি আড়াইল ঘাটে। এই সামনেই হচ্ছে সঙ্গম। আর চারিদিকে কিন্তু প্রচুর পার্কিং করা হয়েছে, যেখানে তোমরা নিজস্ব গাড়ি নিয়ে আসলে এই পার্কিংয়ে কিন্তু গাড়ি রাখতে পারবে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আড়াইল ঘাটে। এই হচ্ছে সামনে সঙ্গম। এইটা হচ্ছে নতুন যমুনা নদীর ওপর যমুনা ব্রিজ, আর ওই পাশে যেটা দেখতে পাচ্ছ পুরনো যমুনা ব্রিজ। সামনে হচ্ছে সানরাইজ, আর প্রবেশ করলাম মহাকুম্ভ মেলা 2025-এ। আর এইদিকে দেখো সোজা স্নানঘাট। এই যে সঙ্গম রোড, এই সঙ্গম রোডের দুপাশে কিন্তু সমস্ত ভিআইপি টেন্টের ব্যবস্থা করা হয়েছে থাকার জন্য। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিড় কিন্তু এই মহাকুম্ভ মেলায়। আর এইখানে দেখো ফাঁকা ড্রাম বিক্রি হচ্ছে, সঙ্গমের জল তোমরা বাড়ির জন্য নিয়ে যেতে পারবে। আর এইদিকে অস্থায়ী বাথরুমের ব্যবস্থা করা হয়েছে, যেখানে চেঞ্জিং রুম হিসাবেও মহিলারা ইউজ করতে পারবে। সামনে চলো এগিয়ে যাই আরো। চলে আসলাম যমুনা নদীর সামনে, আর ওইদিকে হচ্ছে মেন সঙ্গম। নৌকা করেও তোমরা যেতে পারো। আর এইদিকে দেখো এরকম টেন্টের ব্যবস্থা করা হয়েছে থাকার জন্য, অনেক টেন্ট আছে। আর এই যে টেন্টের ব্যবস্থা করা হয়েছে, গ্রুপ টেন্ট মোটামুটি 1000-1500। এবার মহাস্নানের দিন কিন্তু আরও বেড়ে যেতে পারে। সামনেই 29শে জানুয়ারি আসছে মহাস্নানের পুণ্যতিথি। আর এইখানে যে লাক্সারি টেন্ট আছে, তার ভাড়া মোটামুটি 12,000, 15,000, কখনো কখনো 1 লাখ 1.5 লাখ টাকাও
অবধিও কিন্তু চলে যায়। এছাড়াও বাইরে তো প্রচুর হোটেল তোমরা পেয়েই যাবে। দেখো এখানে লাইন দিয়ে কিন্তু অনেক টেন্ট করা হয়েছে, আর তার সঙ্গে সাধুদের থাকার জন্যও কিন্তু এখানে টেন্ট আছে, সামনে সাধুদের আখাড়া আছে। বেসিক্যালি এই কুম্ভ মেলার একটা মূল আকর্ষণ কিন্তু সাধু দর্শন। আর এইখানে যে নৌকা আছে, এই নৌকা করে তোমরা ভ্রমণ করতে পারো। এক এক সময় এক এক রকম প্রাইস চাইছে, মোটামুটি এক একজন বুকিংয়ের জন্য পুরো নৌকা 3000 টাকা চাইছে, শেয়ারিংয়ে গেলে কেউ 500 তো কেউ 400, যাবার জন্য আবার আসার জন্য আরও 400 বা 500। আর শেয়ারিংয়ের ব্যাপার যেটা, তোমাদেরই কিন্তু লোক জোগাড় করতে হবে। আর ওই পারে যেটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আকবর ফোর্ট। এইরকম দেখো সব লাক্সারি কটেজ আছে, এইগুলো কিন্তু মহাস্নানের দিন অনেক টাকায় ভাড়া দেওয়া হয়। চলে আসলাম আমরা সঙ্গম ঘাটে। এইখানে আছে পার্কিং, তার সঙ্গে চেঞ্জিং রুম, বিভিন্ন জায়গায় ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে। সামনে হচ্ছে যমুনা নদী, ওই পারে আছে আকবর ফোর্ট এবং সাধুদের সমস্ত আখাড়া। তোমরা চাইলে যেতে পারবে নৌকা করে, চাইলে তোমরা হেঁটেও যেতে পারবে যমুনা ব্রিজ ক্রস করে। আর এই সামনে হচ্ছে সানরাইজ, তার সঙ্গে সামনেই পড়বে ত্রিবেণী সঙ্গম। এই হচ্ছে সেই মহাকুম্ভের পুণ্যক্ষেত্র সঙ্গম। চলে আসলাম আমরা সঙ্গমে। আজকের এই ভিডিও এতটাই রাখছি, আশা করি তোমরা কলকাতা থেকে মহাকুম্ভ আসার সমস্ত ইনফরমেশান পেয়েছো। আমি চেষ্টা করেছি আমার মতো করে প্রেজেন্ট করার। বাকি তোমাদের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, খুব শেয়ার করো। দেখা হচ্ছে নতুন ব্লগে। আর সামনেই হচ্ছে 29শে জানুয়ারি মহাকুম্ভের আরও একটা বিশেষ তিথি। তোমরা যদি আসতে চাও তাহলে কিন্তু ব্লগ ফলো করে মোটামুটি আসতে পারো। আর একটাই কথা বলবো যে আসলে কিন্তু চোখ কান খোলা রেখে চলবে, কারণ যেহেতু অন্য একটা জায়গা আর এত বড় মেলা, তাই সমস্ত দিক থেকে কিন্তু নিজেদের সচেতন থাকা দরকার।